Welcome everyone, welcome to our channel. ওকে, আজকে তোমাদেরকে আমি হিস্ট্রি ক্লাস নাম্বার 1 করাবো। এর আগে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি যে সিলেবাসটা কি হয়। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি ও ডি এর সিলেবাসটা তো আলোচনা করেই দিয়েছি। তার সাথে সাথে আমি তোমাদেরকে আরও যে জিএস বা মানে জেনারেল নলেজের বা জেনারেল স্টাডির যে ব্যাপারটা থাকে, সেখানে কি কি বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো থেকে কোশ্চেন আসে, সেই সম্পূর্ণটা ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি, ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো আজকের এই ক্লাস নাম্বার 1, এখানে আমি শুরু করলাম কি ইতিহাস। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি লিখে রেখেছি ক্লাস নাম্বার 1। তো এইখানে আমি তোমাদেরকে ইতিহাসের একদম শুরু থেকে শুরু করাবো, যেখানে ইতিহাস, এই যে আমাদের ইতিহাস রয়েছে, এই ইতিহাসকে কয়টা ভাগে ভাগ করা হয়? ইতিহাসকে ভাগ করা হয় 3টা ভাগে, তোমরা সবাই জানো। আর এই যে এই ইতিহাস কখন থেকে শুরু হয়েছে? যখন মানুষের জন্ম হয়েছে, আজ থেকে কত, প্রায় 500 কোটি বছর আগে। 500 কোটি বছর আগে এই পৃথিবীটা সৃষ্টি হয়। তখন থেকে ধীরে ধীরে কি আস্তে আস্তে প্রাণীর সৃষ্টি হয়। প্রাণীর সৃষ্টি হওয়ার পরের থেকে এককোষী, বহুকোষী মানুষের এসবের জন্ম হয়। তো সেখানেই দেখো 500 কোটি বছর আগে গিয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়ে যায়। তখন থেকে যে ইতিহাস চলে আসে, সেই ইতিহাস সম্বন্ধে কি আমাদের জানতে হবে। তো দেখো এই ইতিহাসকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়। একটা কি, যেটাকে কি বলা হয়, প্রি হিস্টোরি। কি বলা হয়? প্রি হিস্টোরি মানে প্রাক ঐতিহাসিক। মানে কি? প্রাক ঐতিহাসিক। সেটাকে ইংরেজিতে কি বলা হয়? প্রি হিস্টোরি। আরেকটা কি রয়েছে আমাদের? প্রোটো হিস্টোরি, যেটাকে কি বলা হয়? অপ্রধান। অপ্রধান ইতিহাস। আরেকটা কি রয়েছে আমাদের? হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল। ওকে, এই হিস্টোরিক্যালকে কি বলা হয়? ঐতিহাসিক। কি বলা হয়? ঐতিহাসিক। 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 তো তোমরা দেখবে এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে। আমাদের মুখ্য বিষয় কি? হিস্টোরিক্যাল। তো হিস্টোরিক্যাল তো আমাদের যতগুলো তোমরা পড়ে এসছো আজ পর্যন্ত, সম্পূর্ণই কি হিস্টোরিক্যালেরই পার্ট ছিল আর কি। এখানে দেখো প্রি হিস্টোরি বলতে কি বোঝায়? যে আগের যে ইতিহাসটা, যে সময়ে কোনো লিখিত কোনো কিছু ছিল না। কি ছিল না বলতো? লিখিত। লিখিত কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কিছু পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে দেখো যে ইতিহাসের মধ্যে মানে প্রাচীনকালে যার সম্বন্ধে কোনো কিছু লিখিত কোনো কিছু পাওয়া যায়নি, শুধুমাত্র কোনো জিনিসপত্র, মনে করে একটা কলসি পাওয়া গেছে বা কোনো একটা মনে করো যে মূর্তি পাওয়া গেছে, কিন্তু সেই মূর্তির মধ্যে কোনো লিখিত কোনো কিছু জিনিস ছিল না, বা লিখিত কোনো এভিডেন্স মানে প্রমাণ যার মধ্যে আমরা খুঁজে পাই না, সেটা আমাদের প্রি হিস্ট্রির মধ্যে পড়ে। আর প্রোটো হিস্ট্রিটা কি? যেটা অপ্রধান, যেটাকে বলা হয় অপ্রধান। তো এখানে লিখিত জিনিসপত্র পাওয়া গেছে। কি পাওয়া গেছে? লিখিত। লিখিত জিনিসপত্র পাওয়া গেছে, কিন্তু সেই লিখিতকে পাঠ করে, যদি আমরা পাঠ করি, পাঠ করে কেউ উদ্ধার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি অর্থাৎ যেগুলো বিষয়ের মধ্যে মনে করো লিখা রয়েছে, কোনো একটা ভাষায় লেখা রয়েছে, সেই ভাষাটা আদিকালে ইউজ হতো। তো প্রথমের দিকে কি আমরা যখন আদিকাল যখন শুরু হয়েছিল, মানব সভ্যতা যখন সৃষ্টি হয়, সেই সময় তোমরা দেখবে যে মানুষরা তাদের যে মনের যে ভাবটা, সেটা আদান প্রদান করত। কার মধ্যে দিয়ে? কোনো একটা ভাষা। তারা প্রথমে আকার ইঙ্গিত করে, তাই তো? আকার ইঙ্গিতের পরে তারা কি চিহ্ন বা প্রতীকের মধ্যে দিয়ে তারা কি নিজের ভাবকে প্রকাশ করত। তো তারা যে কিছু লিখে রাখতো দেওয়ালের মধ্যে, সেখানে প্রতীক আকারে ধরো এইভাবে কিছু কিছু চিত্র বানিয়ে, বা এখানে ট্রায়াঙ্গেল, স্কোয়ার,
বা রেক্ট্যাঙ্গল এইসব সমস্ত চিত্র বানিয়ে তারা মনের ভাবকে প্রকাশ করত। কিন্তু সেগুলো পরে সেগুলো উদ্ধার করা যায়নি যে আসলে এক্সাক্ট যে অর্থটা কি সেটা কিন্তু প্রাধান্য পায়নি, মানে খুঁজে এখনো উদ্ধার করতে পারেনি। সেটা কি প্রোটো হিস্টরি। তো হিস্টোরিক্যালের মধ্যে লিখিত জিনিসপত্র পাওয়া যাবে, লিখিত পাওয়া গেছে, পাঠ করে উদ্ধার করা গেছে, হ্যাঁ পাঠ করে উদ্ধার করা গেছে। তো এই সমস্ত যে বিষয়গুলো, এই সবগুলো কি ইতিহাসের মধ্যে পড়বে। তো যেমন মনে করে ধরো রামায়ণ, রামায়ণ, মহাভারত, মহাভারত, তারপরে তোমার ধরো এই যে বৌদ্ধ, জৈন, এই সমস্ত যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো কি আমরা পড়তে, সেগুলো কি আমরা পড়তে পারি, সেগুলো আমরা বুঝতে পারি, সেগুলোকে পাঠান্তর করা সম্ভব হয়েছে। এই জন্য এই সবগুলো কার মধ্যে পড়ে? হিস্টোরিক্যালে, মানে ঐতিহাসিকের মধ্যে পড়ে। আর দেখো প্রি হিস্টোরি মানে প্রস্তর যুগের যে সময়গুলো, যে প্রথমে যে প্রস্তর যুগ, যে ধরো প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ বা যে নব্য প্রস্তর যুগগুলো রয়েছে, এই প্রত্যেকটা যুগের মধ্যে কিন্তু দেখো বিভিন্ন ধরনের জিনিস, মানে চিত্র বা কোনো লেখা, বা লেখা তো পাওয়া যায়নি, বিভিন্ন ধরনের লেখা পাওয়া গেছে পরবর্তী যে যুগটা আছে সেখানের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া গেছে, কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক মতো লেখাগুলো পাওয়া যায়নি, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা প্রি হিস্ট্রির মধ্যে কাউন্ট করব। আর প্রোটো হিস্ট্রির মধ্যে যে প্রস্তর যুগের মধ্যে সেখানে পরবর্তীকালে বিভিন্ন তারা যখন ভাষা বলতে শিখে, কিছু লিখতে শেখে, তাদের মধ্যে ভাব বিনিময় করতে শেখে, তো সে তখন যে চিহ্নগুলো প্রতীকগুলো ব্যবহার করেছে সেটা কি প্রোটো হিস্ট্রির মধ্যে। আর হিস্টোরিক্যাল তো আমাদের বললামই যে নথি পাওয়া গেছে, প্রপার যে নোটগুলো, কোনো লেখা যেগুলো পড়ে আমরা অর্থ বুঝতে পারি, সেই সমস্তগুলো কিন্তু পাওয়া গেছে, সেগুলো কার মধ্যে পড়বে? আমাদের হিস্টোরিক্যালের মধ্যে পড়বে। তো তোমরা দেখো এই ছিল আমাদের কি এই ইতিহাসের যে তিনটা বিষয় সেটা আমাদের জানার মধ্যে। তো এখন দেখো এই যে প্রি হিস্টোরি, এরও কিন্তু একটা আহ, ভাগ রয়েছে। এর মধ্যে আমরা কি পেয়ে যাবো বলতো? আমরা কিন্তু পেয়ে যাব কি প্রস্তর যুগটা। তাহলে এই প্রি হিস্ট্রির মধ্যে আমরা কি পাবো? প্রস্তর যুগ। তো আমরা চলো আলোচনা করি, দেখি এই প্রস্তর যুগটার মধ্যে কি রয়েছে। তো সবার প্রথমে তোমরা দেখবে যে এই প্রি হিস্টোরি, প্রি হিস্টোরি, তো এই প্রি হিস্টোরি হিস্টোরিটা, এটার মধ্যে কিন্তু আমাদের ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? এই সময়ের সবার প্রথমের দিকে কি থাকে বলতো? প্রস্তর যুগ, প্রস্তর যুগ। তারপরে কি আসবে আমাদের? তামার, তামার যুগটা, তাই তো? তামার যুগের পরে আমাদের কি চলে আসবে? লোহা, তাই তো? তো তামার পরে কি আসে? লোহার যুগ। ওকে, যে লোহার যুগটা সেটাকে কি বলা হয়? লৌহ যুগ। তো এই প্রি হিস্টোরিকে আমরা কয়টা ভাগে ভাগ পেলাম? তিনটা ভাগে। একটা কি প্রস্তর, তামা, আর একটা কি আছে? লোহার যুগ। যখন প্রস্তর যুগটা, এই প্রস্তর যুগকে আমাদের কটা ভাগে ভাগ হয়? তিনটা ভাগে। কি কি ভাগ? একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, আরেকটা কি রয়েছে আমাদের? মধ্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ। আরেকটা 3 নম্বরে কি রয়েছে আমাদের দেখো? 3 নম্বরে আমাদের রয়েছে নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। দেখো এই প্রস্তর যুগ আর তামার যুগ, তাই তো? প্রস্তর যুগের পরে আসে কি? তামার যুগ। কিন্তু এই দেখো যখন প্রস্তর যুগের শেষ হচ্ছে, তামার যুগেরটা শুরু হচ্ছে, সেই সময়ে যখন পাথর ও তামা একসাথে ব্যবহার করা হতো, তখন কি বলা হতো? তখন সেটাকে বলা হয় তাম্র প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ। আর দেখো তামা কি একটা ধাতু, লোহা একটা ধাতু, এই দুইটার যে যুগটা, তখন সেটাকে বলা হয় কি বলতো? ধাতুর যুগ। কি বলা হয়? ধাতুর যুগ বলা হচ্ছে। তো এইখানে আমাদের যে প্রথমে যে আলোচ্য বিষয়টা আসবে সেটা কি বলতো? এই যে প্রস্তর যুগগুলো। তো আমরা এক এক করে শুরু করি। এই যে প্রস্তর যুগটা,
তো তোমরা দেখতে পাবে যে এই যে প্রাচীন প্রস্তর যুগটা, তো এই যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ। তো সবার প্রথমে আমি চলে আসি আগুন দিয়ে। আগুন, ওকে। তখন কি আগুনের ব্যাপারটা তারা শিখেছে? তখন কি আগুনের ব্যাপার জানতো? সেটা আমাদের মনে প্রশ্ন থাকবে। তো যখন প্রাচীন প্রস্তর যুগ ছিল, সেই সময় কি তারা আগুনের ব্যবহার করতে পারতো? না। তারা আগুনের ব্যবহার করতে পারতো? পারতো না। কিন্তু তারা আগুন দেখেছিল। তারা দেখেছিল। কোথায় দেখেছিল বলতো? বনে দেখেছিল। বনে দাবানল। দাবানল। তো এই দাবানলটা কি? তোমরা সবাই জানো যে বনের আগুনকে কি বলা হয়? দাবানল। সে বনে আগুন ধরানোর জন্য তো তখন লোকজন ছিল না, তাহলে কি করে লাগতো? তখনকার অ্যাটমসফিয়ারটা এতটাই মানে আহ, শুষ্ক ছিল যে গাছে গাছে ঘষা লেগে বা পাত্রে পাত্রে ঘষা লেগে সাধারণভাবে আগুন জ্বলে উঠত। এখন যদি তুমি চেষ্টা করো গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বালানো, সেটা কি সম্ভব নয়। কিন্তু যদি পাত্রে পাত্রে চেষ্টা করো, বড় বড় পাথরে, তোমরা দেখো এমনি যে রাস্তার মধ্যে যখন রাত করে যাচ্ছ, তখন রাত্রিবেলাতে পাথরে পাথরে যদি মনে করো যে কোনো বাইক বা গাড়িতে পাথরে ছুটে গিয়ে লাগলো পাথরের মধ্যে, তখন কিন্তু আগুন জ্বলে ওঠে। তো তখনকার সময়ে অ্যাটমসফিয়ার এতটা মানে শুষ্ক ছিল, তখন কাঠে কাঠে ঘষা লেগেও কিন্তু আগুন জ্বলে উঠতো। তো এই যে সময়টা, এই যে প্রাচীন প্রস্তর যুগ, সময়কালটা কি এখনের? না। এটা সেই 5 লক্ষ বছর থেকে কত, 10,000, 10,000 যে সময়কালটা, সেই সময়কালটার মধ্যে ছিল। আচ্ছা দেখো, তাহলে মধ্যপ্রস্তর যুগে কি আগুনের ব্যবহার হয়? না। তারা কখন শুরু করে বলতো? এই নব্যপ্রস্তর যুগে। কোন সময় শুরু করে তারা? নব্যপ্রস্তর যুগ। তাহলে নব্যপ্রস্তর যুগে কি তারা আগুনের ব্যবহার করতে পারে? অবশ্যই হ্যাঁ। দেখো, এই মধ্যপ্রস্তর যুগে তাহলে টাইম পিরিয়ডটা কি থাকছে আমাদের? মধ্যপ্রস্তর যুগে আমাদের টাইম পিরিয়ডটা থাকছে 10,000 থেকে এক 10,000 থেকে 4,000। ওকে। আর নব্যপ্রস্তরটা আমাদের রাখবো কত বলতো? 4,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ, এই টাইম পিরিয়ডটা আমরা রাখবো। এই সময়ের মধ্যেই কিন্তু মানে আনুমানিক ধরা হয় আর কি। তো দেখো, আগুনের ব্যবহারটা যদি আমরা দেখি, প্রাচীন প্রস্তর যুগে আগুনের ব্যবহার তারা জানতো? জানতো না। মধ্যপ্রস্তর যুগে ব্যবহার জানতো? জানতো না। কিন্তু নব্যপ্রস্তর যুগে তারা আগুনের ব্যবহার জানতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে পশুপালনের ব্যাপারটা, দেখো, যদি আমরা দেখি পশুপালন, পশুপালন, তো সেই সময় তারা পশুপালন জানতো? অবশ্যই জানতো না। আর প্রাচীন প্রস্তর যুগে কি জানতো? জানতো না। তাহলে সেই সময়টা কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। কারণ সেই সময় তারা কি পশুপালন করতো? না। তারা কি করতো বলতো? পশুকে শিকার করতো। তারা বনে চলে যেত দল বেঁধে, একা হোক বা একা, তো তারা সবসময় প্রথম দিকে একা একাই যেত, কিন্তু যখন দেখলো যে হিংস্র জন্তুরা তাদেরকে আক্রমণ করে আহ, হত্যা করে দিচ্ছে, তাদের একা একা শিকার করা সম্ভব হচ্ছে না, তখন তারা কি দল বেঁধে যাওয়া শুরু করে দেয়। তখন তারা কি পশুপালন করতো? করতো না। তারা কি করতো বলতো? পশু শিকার করতো। কি করতো? শিকার করতো। আর কি করতো? খেত বলতো? ফলমূল খেয়ে থাকতো মধ্যপ্রস্তর যুগে। তখন দেখো, পশু পালন করতো কি? পশু পালন করা শুরু করেছিল বলতো? কুকুর। কি শুরু করেছিল? কুকুর। সেটা কি বলতো? প্রথম পালিত পশু ছিল কুকুর। সেটা তোমরা জানো যে প্রথম পালিত পশু কুকুরটা, পশুটা কি? সেটা হলো কুকুর। সেটা সবার প্রথমেই হয়েছিল। আর একটা কি রয়েছে আমাদের? নব্যপ্রস্তর যুগ। সেই নব্যপ্রস্তর যুগে কিন্তু পশুপালনটা একটু সম্পূর্ণভাবে বেড়ে যায়। তখন কি ভেড়া, ছাগল, গরু এই সমস্ত কিছু কিন্তু পালন করতে শুরু করে দেয় ধীরে ধীরে। তো তোমরা দেখো, এই যে পশুপালনটা মধ্যপ্রস্তর যুগে শুধু কুকুরই থাকে, আর নব্যপ্রস্তর যুগে তখন কিন্তু গবাদি পশু, গবাদি পশু, গবাদি পশুরও কিন্তু তখন থেকে পালন শুরু হয়ে যায়। ওকে। তারপরে যদি তোমরা দেখো যে কৃষিকাজ মানে চাষ, প্রথমের দিকে করতো? অবশ্যই না। তখন তো তারা শিকার করতো, ফলমূল খেত। চাষ করা তখন তারা মানে বুঝতেই পারেনি যে তাদেরকে চাষ করা প্রয়োজন বা চাষ তাদেরকে করতে হবে, কারণ তখন জনসংখ্যা কম ছিল। ধীরে ধীরে যখন জনসংখ্যা বাড়তে থাকে, সেই সময় তাদেরকে মনে হলো যে না, কৃষিকাজ করা উচিত। কিন্তু মধ্যপ্রস্তর যুগে কিন্তু তখন ততটা ছিল না। সেই সময় কি তারা কি করতে হবে? চাষ করতো? করতো না। এই সময় করতো না, এই সময়টাও করতো না।
যখন মনে করো গবাদি পশু পালন করা শুরু করে দিল, তখন তারা কি করলো বলো তো? পশু কৃষিকাজ শুরু করে দিল। তখন কিন্তু দেখো গবাদি পশু পালন করা শুরু করে, চাষাবাদও করে। তো প্রথমে যখন তারা চাষ করে সেটা কি বলতো? জব চাষ করে। কি চাষ করে? জব। কিসের জন্য? তাদের খাওয়ার জন্য কি? না। তারা এই যে গবাদি পশুগুলো যে পালন করতো, এদের তো খেতে দিতে হবে। নয়তো তারা কি ছিল, এক জায়গা থেকে এক জায়গায় যাযাবরের মতো জীবন কাটাতে শুরু করে। কিন্তু অত্যাধিক পশুপালন যখন শুরু করে দেয়, তখন তারা একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হবে। সেই সময় তাদের তো পশুদের তো খাবারের জন্য প্রয়োজন। তখন তারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতে শুরু করে এবং চাষাবাদ শুরু করে। তো তারা কি চাষ করে বলতো? জবের চাষ করে। ওকে। তো দেখো, এরপরে আমরা দেখতে পাবো কি বলতো, যে তারা কিন্তু চাকার আবিষ্কার করে ফেলে। কিসের আবিষ্কার করে ফেলে? চাকা। সেটা কোথায় করে বলতো? এই যে নব্যপ্রস্তর যুগে। তখন এই সময় তারা যে চাকা রয়েছে, চাকার আবিষ্কার করে ফেলে। যখন তারা চাকার আবিষ্কার করে, তখনই তারা কি মাটি দিয়ে জিনিসপত্র তৈরি বানানো শুরু করে। মাটির হাঁড়ি, মাটির কলস, বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো প্রয়োজন হয় সেগুলো বানাতে শুরু করে দেয় তারা। ওকে। তো এতটুকু চাকার আবিষ্কার কখন হয় বা এগুলো কখন করা হয়েছে, তোমরা সেগুলো দেখতে পেয়েছো, তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো, এগুলো যে নিদর্শনগুলো, তো নিদর্শনগুলো কোথায় কোথায় পাওয়া যায়? যে এই যে প্রাচীন যে প্রস্তর যুগটা রয়েছে, এই যে প্রাচীন প্রস্তর যুগ, এটার নিদর্শন কোথায় পাওয়া যায়? তো এটা পাওয়া যায় অতিরাম পাক্কাম। অতিরাম পাক্কাম। হাতিরাম পাক্কাম। পাক্কাম। সেটা কোথায় রয়েছে বলতো? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে রয়েছে। আমাদের যে তামিলনাড়ু রয়েছে, ডেকান ট্র্যাপ, তোমরা সবাই জানো। এখানটা জুড়ে কি রয়েছে? এখানটা জুড়ে রয়েছে আমাদের কি? তামিলনাড়ু। এই তামিলনাড়ু অঞ্চলটা, এই তামিলনাড়ুর মধ্যেই কি রয়েছে বলতো? এই আতিরাম পাক্কাম রয়েছে, যেখানে কি প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? ভীমবেটকা। ভীমবেটকা। এটা কোথায় রয়েছে বলতো? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, এই ভীমবেটকা, এখানে মধ্যপ্রস্তর যুগেরও নিদর্শন পাওয়া যায়, নব্যরও নিদর্শন পাওয়া যায়। তাহলে কি ভীমবেটকাটাকে আমাদের কি খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটার মধ্যে কি তিনটারই পাওয়া যাচ্ছে। আরেকটা দেখো, আরেকটা কি রয়েছে বলতো? মির্জাপুর। কি রয়েছে? মির্জাপুর। তো এই যে মির্জাপুর, এটা সবাই জানে এটা কোথায় রয়েছে? ইউপিতে। বর্তমানে কি যোগী সরকার রয়েছে সেখানে। তো এই যে ইউপি, এই মির্জাপুরের মধ্যে আমাদের কি পাওয়া যায়? এই প্রাচীন প্রস্তর যুগের একটা নিদর্শন রয়েছে। আচ্ছা, তো এই নিদর্শনটা আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখবো বলতো? এরপরে আমরা দেখবো যে মধ্যপ্রস্তর যুগের নিদর্শনটা কোথায় পাওয়া যাচ্ছে। দেখো, বাগার, আদমগড়, আদমগড়, লেখিরা ইত্যাদি। দেখো, বাগার, আদমগড়, লেখিরা, এটা কোথায় রয়েছে? আমাদের রাজস্থানে। আর এটা কোথায় রয়েছে? আমাদের মধ্যপ্রদেশ। লেখিরা কোথায় রয়েছে? ইউপিতে। ওকে। তো বাগার, আদমগড়, লেখিরা, এই তিনটা আরো রয়েছে, সেগুলো আমি দিচ্ছি না, তোমাদেরকে এই তিনটাই দিলাম। দেখো, বাগার, আদমগড়, লেখিরা, আদমগড়, লেখিরা, এই তিনটার মধ্যে কি রয়েছে বলতো? মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শনগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে। আর একটা কি রয়েছে আমাদের? এই নব্যপ্রস্তর যুগ। সেই নব্যপ্রস্তর যুগের যে নিদর্শনগুলো এক্সাক্ট কোথায় পাওয়া যায় সেটা উল্লেখ করা রয়েছে। সেটা কোথায় বলতো? এই যে আমাদের মেহেরগড় রয়েছে, মেহেরগড়, বোলান গিরিপথ থেকে 150 কিলোমিটার দূরে ধাঁধারে, সেখানে পাওয়া যায় কি আমাদের এই মেহেরগড় সভ্যতাটা রয়েছে, তাই তো? সেই মেহেরগড়ে পাওয়া যায়। এটা কি বলতো? একটা সভ্যতা। পরবর্তীতে তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে আমি এই মেহেরগড় সভ্যতা সম্বন্ধে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। ওকে। আরেকটা কি রয়েছে বলতো? চিচুড়া। তো এই সমস্ত স্থানের মধ্যে এখানে দুটাই দিচ্ছি, বেশি এই দুটাই ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো মেহেরগড় থেকে বেশি আসে। তো এখানের মধ্যে কি পাওয়া যায় বলতো? এই নব্যপ্রস্তর যুগের
যে নিদর্শন, সেই নিদর্শনটা পাওয়া যায়। আচ্ছা, তো এগুলো সবগুলো কি বেশিরভাগটা কি মুখস্থ করার ব্যাপার। তো তোমরা এগুলোকে একটু মুখস্থ করে নেবে। আর তার সাথে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই সময় যে হাতিয়ারগুলো ছিল। যখন মনে করো যে প্রথম যে প্রাচীন প্রস্তর যুগটা, তখন কি বলতো, একটা পাথরের চাই এইভাবে তুলে নিয়ে, ধরো মনে করো একটা এখানে একটা প্রাণী রয়েছে আর কি। ধরো এটা একটা প্রাণী ধরে নাও, ধরো একটা প্রাণী রয়েছে, সে প্রাণীকে মারবে আর কি, তাই তো? ধরো এটা একটা প্রাণী, এটাকে মারবে। তো এটাকে মারার জন্য বলো তো কি করতো? কোনো একটা মানুষ যখন এটাকে মারতো, প্রথম যে প্রস্তর যুগটা, মানে প্রাচীন যে প্রস্তর যুগটা, এমন বড় বড় পাথর উপরের মধ্যে ঢিল মেরে তুলে সেটাকে হত্যা করা হতো। সেটা কি কষ্টসাধ্য হতো, কোনো সময় লাগতো ঠিকভাবে, কোনো সময় লাগতো না। তো তাহলে কি মারা যেত? কোনো সময় মারা যেত না। কিন্তু যখন মধ্যপ্রস্তর যুগ আসে, তখন কি বলতো, একটু ট্রায়াঙ্গেল, তারপরে স্কোয়ার টাইপ, আর ট্র্যাপিজিয়াম টাইপ এই ধরনের কিছু হাতিয়ার তারা বানাতে শুরু করে, যাতে মাথাগুলো দেখো তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, যাতে খুবই সহজে যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে যেন তারা হত্যা করতে পারে। তার সাহায্যে কি খুবই অতি সহজে কি তারা শিকার করতে পারতো। আরেকটা কি রয়েছে দেখো, আহ, যখন নব্যপ্রস্তর যুগ হয়ে যায়, তখন দেখো, তখন কি বিভিন্ন ধরনের নতুন নতুন হাতিয়ারগুলো, ধাতুর যুগ তো চলে আসছে প্রায়। তখন কোনো পশুকে হত্যা করা অতটা কঠিন নয়, খুবই সহজে তারা কি নতুন ধরনের অ্যাডভান্স টেকনোলজি, মানে ততটা অ্যাডভান্স না, এই পাথরের চাই বা ট্রায়াঙ্গেলের এগুলোর থেকে অ্যাডভান্স একটু হাতিয়ার দিয়ে এদেরকে হত্যা করতো। ওকে, তো সেটা তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। আর দেখো, এই যে প্রাচীন প্রস্তর যুগ কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় নিদর্শন রয়েছে, মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় রয়েছে, নব্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় রয়েছে, সেগুলো আলোচনা করে দিলাম। আর দেখো, যদি বলা হয় যে এই যে প্রাচীন প্রস্তর যুগ, একে কয় ভাগে ভাগ করা হয়, সেটা একটু আমাদের জানার বিষয়। তো এখানে যখন আমরা দেখব যে এইটা কোথায় কোথায়, মানে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে। এটা বেশি কোশ্চেনটা আসেনি, তো তার একটু বলে দিচ্ছি। এটা 3টা ভাগে, একটা কি ছিল উচ্চ, আরেকটা কি ছিল মধ্য, আরেকটা কি নিম্ন। এই 3টা ভাগেই এই প্রস্তর যুগকে ভাগ করা হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের কি বলতো, এই প্রাচীন, মধ্য আর নব্যপ্রস্তর যুগের 3টা প্রস্তর যুগেরই পার্ট যে আলোচনা করার, সেটা আলোচনা করে দিলাম। এখন দেখি এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারে যে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দু একটা বলছি। দেখো, একটা প্রশ্ন কি, যে এখানে নব্যপ্রস্তর যুগের মানুষ ব্যবহার জানতো, কিসের ব্যবহার জানতো বলতো? তখন নব্যপ্রস্তর যুগে এখানে তারা সোনার ব্যবহার কি জানতো? না। তারা কি রূপোর ব্যবহার জানতো? না। তারা কি ব্রোঞ্জের ব্যবহার জানতো? না। তারা কিসের ব্যবহার জানতো বলতো? তামার ব্যবহার। তোমাদেরকে আমি 2 নম্বরে লিখে দিয়েছিলাম নব্যপ্রস্তর যুগে, সেখানে প্রস্তর যুগের মধ্যে আমি প্রথমে পাথর দিয়েছি, তারপরে তামা, তারপরে লোহা লিখেছিলাম। তাহলে কি তামা তখন ব্যবহার জানতে পারে। তারপরে এখানে একটা WBCS এর একটা কোশ্চেন আছে, যে নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছে। কে বিপ্লব আখ্যা দিয়েছে? সেটা কি গর্ডন চাইল্ড, তাই তো? তোমরা সবাই জানো সেটা কি, গর্ডন চাইল্ড। তো সেটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহারটা করে, সেই ধাতুটা কি? এটা এসেছিল কোথায়? WBCS 2017-তে এসেছে। তো সেখানে প্রথম যে ধাতুটা ব্যবহার করে, সেটা তোমাদেরকে একটু আগে বললাম যে সেটা কি, তামা। তারপরে এই যে তোমাদেরকে বললাম যে চ্যালকোলিথিক, যে তাম্র ও প্রস্তর যুগ, এটা কোথায় এসেছে বলতো? BPSC, মানে বিহারের পাবলিক সার্ভিস কমিশনের থেকে এটা প্রশ্নটা এসেছিল। তো সেখানে দেখো, প্রশ্নটার মধ্যে বলেছে চ্যালকোলিথিক এজ নামে পরিচিত কোনটা? যে তাম্র ও প্রস্তর যে যুগটা রয়েছে, সেটা কিন্তু চ্যালকোলিথিক নামে পরিচিত। আচ্ছা, প্রথম যে কার্পাস বা তুলোর চাষ হয়, সেটা দেখো নব্যপ্রস্তর যুগের, এখানে বলেছিলাম যে মেহেরগড়, যে মেহেরগড় সভ্যতা, সেই মেহেরগড়ে হয়। ওকে, সেটা মেহেরগড়টা, সেটা তখন কি ভারতেই ছিল, ভারতেরই। তারপরে যে সর্বপ্রথম মানুষ পোষ কাকে মানিয়েছিল, এটা WBCS 2017-তে এসেছে।
সর্বপ্রথম পোষ কাকে বানিয়েছে? কুকুরকে। তারপরে যদি আমি দেখতে যাই, এখানে বলা হয়েছে দেখো WBCS মেইনসের 2015-তে এসেছে, নিম্নলিখিত কোন প্রশ্নটি প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল না? দেখো অপশনের মধ্যে রয়েছে হাত কুঠার, তারপর রয়েছে কি কাটারি, কুড়ুল, ছাঁচনি। তো এইখানে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে বলো তো? ছাঁচনি। তখন হাত কুঠার মানে হ্যান্ড-এক্স সেটা তারা ব্যবহার করত, কাটারি তারা ব্যবহার করত, কুড়ুল ব্যবহার করত, কিন্তু ছাঁচনি সেটা ব্যবহার করত না। তো দেখো মাইক্রোলিথিক যুগ বা ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কোনটা? তোমাদেরকে দেখালাম যে এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে ট্রাপিজিয়াম, এই ধরনের যে হাতিয়ারগুলো যখন ব্যবহার করতো কোন সময় মধ্যপ্রস্তর যুগে, এগুলো কি ছোট ছোট হাতিয়ার ছিল। এটা কোথায়? মধ্যপ্রস্তর যুগে। এটা এসেছে কোন সময় বলো তো? এটা এসেছে তোমাদের সিডিএস এর এক্সাম 2003-এ এসেছিল। তো বেশ কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। তোমরা এভাবে টপিক ওয়াইজ ক্লিয়ার করবে এবং তার সাথে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমরা সলভ করে নেবে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের মেহেরগড় নিয়ে ক্লাসটা করানো হবে। তোমরা অবশ্যই লাইনে থাকবে এবং একসাথে মানে চলার চেষ্টা করবে। যেগুলো আমি তোমাদেরকে লিখাবো, বোর্ডে লিখাবো বা বলবো, সেই সবগুলো তোমরা কি করবে? কপি করবে, সেগুলোকে তোমরা লেখার চেষ্টা করবে। আর আমিও চেষ্টা করবো যাতে করে এই নোটগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়ার জন্য। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, তোমরা যদি চাও সেখানে জয়েন হতে, অবশ্যই জয়েন হতে পারো। কমেন্ট করে জানাবে, আমি হোয়াটসঅ্যাপের সেখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, কমেন্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, বাই বাই। আজকে ক্লাস এই পর্যন্তই।